হ্যাঁ এভরিওয়ান, আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসলাম এবং আজকের এই লেকচারে আমরা দেখব ক্রিপ্টোগ্রাফি ইন ব্লকচেইন। ব্লকচেইনের জগতে ক্রিপ্টোগ্রাফির ভূমিকা অনেক অনেক। সো সেটাই মূলত আমরা দেখব যে কিভাবে ব্লকচেইনে ক্রিপ্টোগ্রাফি ভূমিকা রাখলো বা কিভাবেই বা এর উত্থান হলো। সো চলুন দেখি তাহলে। সো ফার্স্ট অফ অল আপনাদের একটা গল্প শোনাই বা দেখাই। গল্পটা হচ্ছে ১৯৮০ বা ৯০ সালের দিকে পিপল আসলে এটা কল্পনাও করতে পারত না বা কল্পনা করতে পারত হয়তোবা বাট তখনও কেউ এটা কখনো চিন্তা করত না যে আমরা সিকিউরলি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে একটা মেসেজ সেন্ড করব, যেটা ধরুন কেউ দেখবে না। পার্টিকুলারলি আমরা যদি হ্যাকারদের কথা বলি, ঠিক আছে? তারা দেখবে না এরকমটা ইউ নো চিন্তা করাটা একটু দুঃসাহসিক ব্যাপার ছিল। সো ওইখানে ওই গল্পটাই মূলত এখানে করা হয়েছে। আপনারা পড়বেন তাহলে আই হোপ একটু ফিল করতে পারবেন যে এখনকার সময় এবং তখনকার সময় কেমন ছিল। এনিওয়ে এই গল্পটা যে কারণে বলা সেটা হচ্ছে কিছু পিপল ছিলেন, তারা কি করলেন? তারা এরকমটাই চিন্তা করলেন যে আমরা আমাদের মেসেজ হোক বা কোনো ট্রান্সেকশনাল হিস্ট্রি হোক, এগুলো আমরা কি করতে চাই? আমরা সিকিউরলি এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠাতে চাই। সো ওইখান থেকেই মূলত ক্রিপ্টোগ্রাফির কনসেপ্টটা শুরু হয়। তখনও ডিরেক্টলি ক্রিপ্টোগ্রাফি শব্দটা এতটাও সামনে ছিল না। বাট আমি যেটা বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে তার কনসেপ্টটা ওইখান থেকে বেসিক্যালি পিপল চিন্তা করা শুরু করলেন। সো এখন আমরা ক্রিপ্টোগ্রাফি কি এই জিনিস বলি নাই। ওকে? সো ডোন্ট ওয়ারি যে আমি গল্প শোনাইলাম বা ক্রিপ্টোগ্রাফি কি এটা বলতেছি না। হুম? সো লেট আস নো যে আসলেই তাহলে ক্রিপ্টোগ্রাফিটা কি? সো ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে আসলে যদি ফার্স্ট লাইনটা পড়েন যে এটা হচ্ছে কি একটা রাইটিং অর সলভিং কোডস, বাট একটা শব্দ আছে এখানে। শব্দটা কেউ খেয়াল করেছেন কিনা? যে এইটা হচ্ছে আর্ট অফ রাইটিং। এটা কি? এটা হচ্ছে আর্ট অফ রাইটিং। ঠিক আছে? সো এই আর্ট অফ রাইটিং কেন আসলে এটাকে বলা হচ্ছে? কারণটা হচ্ছে ওই যে আমরা বললাম যে আমরা একটা ড্রিম দেখেছিলাম, যে এই ড্রিমটা ছিল কি? আমরা সিকিউরলি কি করব? আমাদের ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করব। ঠিক আছে? সো নেক্সট যেটা বলা হচ্ছে যে আসলে ইটস দ্য সাইলেন্ট গার্ডিয়ান অফ আওয়ার অনলাইন লাইভস। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? সো ধরুন আমার একটা বাচ্চা আছে, বা আপনার একটা বাচ্চা আছে। আপনি তাকে স্কুলে পাঠাচ্ছেন। সো অবশ্যই আপনি চাইবেন যে আপনার এই সন্তানটা যাতে ভালোভাবে বা সেফলি এই স্কুলে পৌঁছায়, তাই না? সো এর জন্য যত প্রোটেকশন নিডেড, যত রুলস ফলো করা প্রয়োজন সবকিছু কিন্তু আপনি করেন। ইভেন অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা গার্ডিয়ানরা কি করি? আমরা স্কুলে পৌঁছে দেই, তাই না? সো এই কাজটাই মূলত করে ক্রিপ্টোগ্রাফি। দ্যাট ইজ হোয়াই এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে সাইলেন্ট গার্ডিয়ান অফ আওয়ার অনলাইন লাইভস। আমাদের অনলাইনের যে জীবন, তার একটা সাইলেন্ট গার্ডিয়ান হিসেবে কি করে? এই ক্রিপ্টোগ্রাফি কাজ করে। সো অনেক ভূমিকা হলো, এবার একটু আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি। সো ক্রিপ্টোগ্রাফি মূলত মূল যে কাজটা আমাদের জন্য প্রয়োজন হয় বা আমরা দেখব, সেটা হচ্ছে এই ক্রিপ্টোগ্রাফি মূলত কি করে? আমাদের ডেটা গুলোকে এনক্রিপ্ট করে ফেলে। এনক্রিপ্ট করে ফেলে। এখন এনক্রিপ্ট করার ফলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এই মাঝপথে আমরা যখন ডেটা সেন্ড করতেছি, তখন এই ডেটাটা কেউ অ্যাক্সেস করতে পারছে না। যদি অ্যাক্সেস করেও ফেলে, যেহেতু এটা আমার এনক্রিপ্টেড ডেটা, দ্যাটস হোয়াই সে কিন্তু বুঝতে পারবে না যে এটা কোন লেখা বা কোন ইনফরমেশন আমি শেয়ার করেছি। ব্যাপারটা এরকম যে ধরুন আমি আপনাকে হ্যালো বললাম, হুম? হ্যালো বললাম। এখন এইটা এনক্রিপ্ট হয়ে গেল ধরুন 1 2 3 4 ABC। এখন আপনি আমাকে বলুন যে এইটা দেখে আপনি কি বুঝবেন? কোন কিছু বুঝবেন? ডেফিনিটলি না। সো এই জিনিসটাই মূলত করে কে? ক্রিপ্টোগ্রাফি। আপনারা দেখবেন মেসেঞ্জারে তারপরে WhatsApp এ লেখা থাকে যে আপনার your messages are end to end encrypted, এরকম একটা লেখা থাকে।
সো এর মানে হচ্ছে যে আমাদের ওই টেক্সটগুলা কেউই কি করতে পারবে না? রিড করতে পারবে না। যদিও তারা মাঝপথে কি করে ফেলতে পারে? হ্যাক করে ফেলতে পারে। তারপরে আমাদের ওইটা দেখতে পারবে না। হ্যাঁ? বা রিড করতে পারবে না। সো এটাই মূলত কি করে? ক্রিপ্টোগ্রাফি করে। সো দ্যাটস আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের সাইলেন্ট গার্ডিয়ান। এখন এর মেজর ৩ টা হচ্ছে রোল আছে। একটা হচ্ছে কি? আমাদের যে ট্রান্সেকশন আছে, এখানে শুধু ট্রান্সেকশন বলা হচ্ছে। আমরা এখানে ডেটাও বলতে পারি। হ্যাঁ? সো আমাদের ট্রান্সেকশন বা ডেটার প্রাইভেসি এনশিওর করে। এরপর হচ্ছে আমাদের যে ইউজার্সদের আইডেন্টিটি আছে, সেটাকেও সিকিউর করে। এখানে মূলত আমরা ব্লক চেইন এর কথা বলতেছি। ওকে? সো ইন জেনারেল কেসগুলো আমরা আপাতত সাইডে রাখতেছি। এবং ৩ নাম্বারটা হচ্ছে এটা কি করে? ইন্টিগ্রিটি অফ দ্য এন্টায়ার সিস্টেম। সো এটা কি করে? মেইনটেইন করে। সো ক্রিপ্টোগ্রাফি তাহলে আমরা একদম যদি সহজ বাংলায় বলি যে আমাদের যে ডেটা আমরা আ অনলাইনে রাখতেছি, ওই ডেটাটার কি করতেছে? একজন গার্ডিয়ান হিসেবে কাজ করতেছে। আমাদের ডেটাটাকে এনক্রিপ্ট করে ডিফারেন্ট একটা টেক্সট বা ফরম্যাটে কনভার্ট করে দিচ্ছে সো দ্যাট আমাদের ডেটাটা সিকিউরলি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারছি। যেই ভয়টা আমাদের মাঝে থাকে যে মাঝপথে যদি ডেটাটা হ্যাক হয়ে যায়, অর্থাৎ আমার লেটস সে ইভেন ডেটাবেস থেকে যদি হ্যাক হয়ে যায়, যেহেতু আমরা এনক্রিপ্ট করে রাখতেছি সো দ্যাট নোবডি ক্যান রিড দিস। ওকে? সো এইটাই হচ্ছে আমাদের মেইন যে ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট, সেটি হচ্ছে মূলত এটি। এখন বিষয় হলো ব্লক চেইনে এই ক্রিপ্টোগ্রাফি আমরা আসলে কিভাবে ইউজ করতেছি বা কোন জায়গাগুলোতে ইউজ করতেছি। সো হ্যাশিং যেটা নিয়ে আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে কিছুটা কথাবার্তা বলেছিলাম। সো এই হ্যাশিং মূলত হচ্ছে আমাদের একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। আমাদের যে ব্লক আছে এই ব্লকের একটা ইউনিক কি আইডেন্টিটি, isn't it? সো এই ইউনিক আইডেন্টিটিটা কিন্তু আমরা কিভাবে পাচ্ছি? হ্যাশিং এর মাধ্যমে পাচ্ছি। এরপরে রয়েছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। সো এটা মূলত হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি। আমাদের ধরুন রাইট নাও কোনো ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট করি, তখন আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, তাই না? অ্যাকাউন্ট নাম্বার। ঠিক একইভাবে ব্লক চেইনে আমাদের কি থাকে? পাবলিক কি থাকে। এরপর হচ্ছে ডিজিটাল সিগনেচার, যেটা হচ্ছে কাইন্ড অফ এই ব্যাংকের কথা যদি আমি বলি, এর হচ্ছে একটা পাসওয়ার্ড মনে করুন। সো এটাও কি করা হয়? এটা মূলত আমাদের ক্রিপ্টোগ্রাফি ইউজ করে এই জিনিসগুলো কাজ করে বা মেক করা হয়। নাও দ্যা কোয়েশ্চেন ইজ হ্যাশিং কি? তাহলে হ্যাশিং আমরা শুরুতেই বললাম বা প্রিভিয়াস চ্যাপ্টারেও বেশ কয়েকবার বলেছি যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। এটা মূলত হচ্ছে একটা ইউনিক আ 64 ক্যারেক্টার বিশিষ্ট একটা ইউনিক স্ট্রিং। ওকে? ইউনিক স্ট্রিং যেখানে কি থাকে? হেক্সাডেসিমাল নাম্বার থাকে। তাহলে এইটা মূলত আমাদের কি করে? ইট কুড বি ডেটা, ইট কুড বি এ ব্লক, ইট কুড বি এনিথিং যেটার মূলত একটা ইউনিক আইডেন্টিটি আমাদেরকে প্রকাশ করে অ্যান্ড যেটা কি থাকে মূলত এনক্রিপ্টেড থাকে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের ব্লকচেইন, এই ব্লকচেইনে হ্যাশিংটা অ্যাকচুয়ালি কোথায় আমরা ব্যবহার করছি? সো ১ নাম্বার হচ্ছে ট্রান্সেকশনে। আমাদের যত ট্রান্সেকশনাল হিস্ট্রি বা ডেটা গুলো আছে সেগুলো কিন্তু হ্যাশিং করা থাকে। সেকেন্ডলি হচ্ছে ব্লকে। সো ব্লক contains a hash of all its transaction. তাহলে অবশ্যই ট্রান্সেকশন গুলো কি থাকবে? সবগুলোকে হ্যাশ করা থাকবে। এবং আমরা ৩ নাম্বার যে পয়েন্টটা সেটাও আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা ব্লকের একটা কি থাকে? কারেন্ট হ্যাশ থাকে, রাইট? এবং এই কারেন্ট হ্যাশটা পরবর্তী ব্লকের প্রিভিয়াস হ্যাশ হিসেবে ইউজ হয়। সো এইভাবে মূলত আমরা হ্যাশিং, যেটাকে আমরা বলতেছি একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, সেটা মূলত আমরা ইউজ করে থাকি। সেখানে একটা নিচে খুবই ইম্পোর্টেন্ট একটা লাইন দেখুন যে, "This creates an unbroken chain of hashed data, making it virtually impossible to alter an information without detection." সো এইটা কিন্তু নরমাল কোনো ডেটা না যে ধরুন আমি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো লিখেছি আপনি কালকে হাই করে দিবেন। ব্যাপারটা এরকম না। হ্যাঁ? এটা খুবই সিকিউরলি আ থাকে বা এটা চাইলেই যে কেউ কি করে ফেলতে পারবে না? অল্টার করতে পারবে না বা চেঞ্জ করে ফেলতে পারবে না। এবার চলুন তাহলে আমরা একটু পাবলিক কিটা নিয়ে কথা বলি। পাবলিক কি আমি বলেছিলাম যে এইটা হচ্ছে কাইন্ড অফ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা থাকে সেইটা। সো এইটা আমরা জানি যে যদি আমি টাকা নেই আ বা টাকা পাঠাই তাহলে আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা প্রয়োজন পড়ে। isn't it? সো একইভাবে আমাদের ব্লক চেইনে আমরা যখন আমাদের আইডেন্টিটি প্রকাশ করি তখন আসলে আমরা এই পাবলিক কিটা প্রোভাইড করি। পাবলিক কিটা প্রোভাইড করি। এখন আমাদের এই পাবলিক কির সাথে কি থাকে? একটা প্রাইভেট কিও থাকে। পাবলিক কিটা আমি মানুষকে দেখাতে পারি, শেয়ার করতে পারি, প্রবলেম নাই। বাট প্রাইভেট কিটা আমার কাছেই থাকে। এখন এইখানে ক্রিপ্টোগ্রাফি আসলে কিভাবে কাজ করছে?
পাবলিক কি এর মাধ্যমে আমি কি করতে পারবো? ধরুন আপনি আমাকে একটা ডেটা সেন্ড করবেন। ঠিক একইভাবে যেভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই, রিসিভ করি। সো ধরুন কোনো ডেটা আপনি আমাকে সেন্ড করবেন বা একটা ট্রান্সেকশনই করবেন। তাহলে আমি কি করব আপনাকে? এই পাবলিক এটা শেয়ার করব। ওকে? জাস্ট আমার পাবলিক এটা আপনাকে দিয়ে দিব। পাবলিক এটা যখন আমি আপনাকে দিলাম, তখন আপনি কি করবেন? ধরুন ডেটা বা ট্রান্সেকশন করবেন, রাইট? সো ওইটা কি হবে? ওইটা অবশ্যই কি হয়ে যাবে? হ্যাশড হয়ে যাবে অর্থাৎ এনক্রিপ্ট হয়ে যাবে। এখন এনক্রিপ্ট যে হয়ে গেল, আমি সেটা কিভাবে অ্যাক্সেস করতে পারবো? সো আমি মূলত আমার কাছে এই যে প্রাইভেট কি আছে, এই প্রাইভেট কিটা দিয়ে সেটাকে কি করে ফেলতে পারবো? ডিক্রিপ্ট করে ফেলতে পারবো। তাহলে পরে এই প্রাইভেট কিটা যেহেতু আমার কাছে ছাড়া অন্য কারো কাছে নেই, সুতরাং আমার এই পাবলিক কি দিয়ে আমি যে ডেটাগুলো নিচ্ছি, এই ডেটাগুলো ধরুন একজন পেয়েও গেল, সে কিন্তু এগুলাকে ডিক্রিপ্ট করতে পারবে না। কারণ ডিক্রিপ্ট করার জন্য কি প্রয়োজন পড়বে? অবশ্যই এই প্রাইভেট কিটা প্রয়োজন পড়বে। এবার বিষয় হচ্ছে ডিজিটাল সিগনেচার কি? আমি একটু আগে বললাম যে এটা ইটস লাইক পাসওয়ার্ড। আমাদের ব্যাংক যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা ধরুন আমাদের কার্ডের কথা চিন্তা করুন, যে ডেবিট কার্ড আমাদের দেওয়া হয়। এটাতে আমরা জানি যে একটা কার্ড নাম্বার থাকে, রাইট? এবং পাসওয়ার্ড থাকে ৪ ডিজিটের। সেই পাসওয়ার্ডটা মূলত কি করছে? যে আমার কার্ডটা যদি আরেকজন পেয়েও যায়, তার কাছে কার্ডের নাম্বার আছে। বাট সে কি করতে পারবে না, কার্ডটা কোনো এটিএম মেশিনে দিয়ে টাকা উঠাতে পারবে না। কারণ এই পাসওয়ার্ডটা তার কাছে নাই। ইট মিনস সিম্পলি যদি বলি যে এই পাসওয়ার্ডটা আমাদের একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি প্রোভাইড করছে। ইজন্ট ইট? ঠিক একইভাবে এই যে আমাদের ডিজিটাল সিগনেচার আমরা দেখতেছি, এই মূলত কি করে? কম্বাইন করে হ্যাশিংকে এবং পাবলিক কিকে। কিসের জন্য? যে আমাদের এইটাকে আরেকটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি প্রোভাইড করার জন্য। ইট মিনস আমার কাছে কি রয়েছে? একটা ডেটা আছে। আমার কাছে পাবলিক কি আছে। এইটাকে আমি হ্যাশিং করে আমি সিগনেচারটা কি করে দিচ্ছি? এর সাথে জুড়ে দিচ্ছি। এর সাথে আমার সিগনেচারটা আমি জুড়ে দিচ্ছি। দেন কি হচ্ছে? এই এক্সট্রা লেয়ার একটা সিকিউরিটি মূলত আমাদেরকে প্রোভাইড করছে। সো আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের প্রাইভেট কি আমাদের সাথে থাকে, রাইট? তাহলে এই যে আমাদের বলতেছি প্রাইভেট কি থাকতেছে এবং এইটা মূলত আমাদের ডেটাটাকে ডিক্রিপ্ট করতে হেল্প করতেছে। সো সিগনেচারটা আসলে কি? সেম কাজটাই করতেছে। ইট মিনস আমার ডেটা যদি আমি চেঞ্জ করে ফেলি, হুম? ধরুন যে আমি ডেটা এবং পাবলিক কি দিয়ে কি করেছি? আমি কোনো একটা আম ডেটা বা ট্রান্সেকশন সেন্ড করেছি। সো ওইখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা এই সিগনেচারটাকে যখন কম্বাইন করে দিচ্ছি, আমরা এটাকে আরো সিকিউর করে ফেলতেছি। আফটার দ্যাট যদি কেউ আমাদের ডেটাটা চেঞ্জ করতে চায় বা সিগনেচারটা চেঞ্জ করে ফেলে, তখন কি হবে না? আমাদের এইটা ডিক্রিপ্ট হবে না বা আমাদের যেই ব্লক আছে সে টের পেয়ে যাবে যে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। অর্থাৎ সিম্পলি যদি বলি, এরর দিয়ে দিবে। এক কথায় যদি খুব সহজ বাংলায় বোঝায়, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ড যেমন আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে এক্সট্রা লেয়ার সিকিউরিটি প্রোভাইড করে, এটা আমি কার্ডের ক্ষেত্রে বুঝাইলাম। আমি যদি নরমাল অ্যাকাউন্টের কথা বলি, তাহলে আমাদের সিগনেচার থাকে, রাইট? সিগনেচার ব্যাংকে। এই সিগনেচার ছাড়া কি আপনি টাকা উঠাতে পারবেন? নো। ঠিক একইভাবে আমাদের এইখানে পাসওয়ার্ড বা সিগনেচারের মতো করে আমাদের একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি প্রোভাইড করতেছে। সো এই সিগনেচারটা আমি দেখাবো আপনাদেরকে হয়তোবা নেক্সট খুব শীঘ্রই দেখাবো প্র্যাকটিক্যালি যে কিভাবে এটা কাজ করতেছে। এখন যদি আমরা এই সবকিছুকে একটু একসাথে চিন্তা করি, তাহলে আমরা কি করি? একটা ট্রান্সেকশন করি। এই ট্রান্সেকশনটা যখন আমরা ক্রিয়েট করতেছি তখন এটা কি হয়ে যাচ্ছে? এটা হ্যাশড হয়ে যাচ্ছে এবং এই ডেটাটাকে আমরা কি করে ফেলতেছি? সিগনেচারের মাধ্যমে আমরা এটাকে সাইন করে ফেলতেছি। হ্যাঁ? সো এই যে প্রাইভেট কি আমাদের এখানে ইউজ হচ্ছে মূলত। সো এরপরে কি করতেছি? আমাদের যে ট্রান্সেকশন আছে, এটা আমাদের পাবলিক কি এবং সিগনেচারের সাথে একসাথে হয়ে এটা ব্রডকাস্ট হচ্ছে নেটওয়ার্কে। অর্থাৎ আমাদের নেটওয়ার্কে ধরুন আদার্স নোড আছে, রাইট? সো নোডদের কাছে কি হয়ে যাবে? এটা চলে যাবে। যে আমার এখানে একটা ডেটা আছে। ওই ডেটাটা আমি পাবলিক এবং সিগনেচার সহ পাঠিয়েছি। এখন তারা ভেরিফাই করবে যে এটা আমারই কিনা অ্যাকচুয়ালি। হ্যাঁ? সো এই যে বললাম যে আপনি যদি মাঝপথে এটাকে চেঞ্জ করে দেন, হয় সিগনেচার চেঞ্জ করেন কিংবা আপনি পাবলিক কি আপনার চেঞ্জ করেন বা ডেটাটা চেঞ্জ করে দেন। হ্যাঁ? ট্রান্সেকশন যেটাকে আমরা বলছি। তাহলে কি হবে? এটা এরর চলে আসবে। নোডরা যারা আছেন
তারা বুঝে যাবেন যে এখানে কোনো একটা এরর হয়েছে। অর্থাৎ কোনো একটা ডেটা এখানে কি হয়েছে? চেঞ্জ করে ফেলা হয়েছে বা হ্যাক করা হয়েছে। সো ইজিলি তারা বুঝতে পারবে। So nodes on the network can verify your signature and the integrity of the transaction. So this process ensures that transactions are secure, verifiable and tamper evident. তাহলে যেটা আমরা শুরুতে বলেছিলাম যে ক্রিপ্টোগ্রাফি মূলত আমাদের একজন সাইলেন্ট গার্ডিয়ানের মতো কাজ করতেছে। যে মূলত আমাদের অনলাইন যে প্রেজেন্স আছে, এই প্রেজেন্সটাকে মোর সিকিউর করতেছে। এরপর যদি আমরা একটু কথা বলি ফিউচার অফ ক্রিপ্টোগ্রাফি নিয়ে। সো জিরো প্রুফ নলেজ ZK প্রুফস, জিরো নলেজ প্রুফস, ঠিক আছে? এরপরে যে কোয়ান্টাম রেসিস্ট্যান্ট, হোমোমরফিক এনক্রিপশন, এগুলো আপনারা একটু পড়বেন, গুগল থেকেও আপনারা একটু দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে দিয়েছি যে আপনাদের মাথায় যাতে থাকে। সো এগুলো হচ্ছে মূলত কি, এরা ক্রিপ্টোগ্রাফি ইউজ করে আমাদের অনলাইন প্রেজেন্স বলি কিংবা আমাদের যে অনলাইনে বিচরণ বলি, এটাকে অনেক, অনেক সিকিউর করতেছে আরকি। সো এগুলো অবশ্যই আপনারা একটু এক্সপ্লোর করবেন। সো আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে কি একটা আনসাং হিরো, তাই না? ব্লকচেইন টেকনোলজির। যেটা মূলত আমাদের কি করতেছে? আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে এবং ট্রাস্ট প্রোভাইড করতেছে টু মেক ডিসেন্ট্রালাইজড সিস্টেম পসিবল। সো আমাদের ব্লকচেইন আমরা যতক্ষণ শিখতেছি, আমরা ব্লকচেইনের সাথে আছি। ক্রিপ্টোগ্রাফি আমাদের এভরি টাইম মাথায় থাকবে বা লাগবে আমাদের বা আমরা দেখতে পাবো। এই যে হ্যাশকে নিয়ে আমরা কথা বলতেছি বা এই যে বলতেছি 64 ক্যারেক্টার বিশিষ্ট একটা স্ট্রিং, হেক্সাডেসিমাল নাম্বারস, এগুলো আমরা প্রতিনিয়ত দেখব। সো আই হোপ যে ক্রিপ্টোগ্রাফির কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি স্টিল কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবেন।